রাজধানীসহ সারা দেশে সেনা টহল, চলছে তল্লাশি, স্বস্তিতে সাধারণ মানুষ। কোটা নিয়ে আদালতের শুনানি কাল, হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। সন্তোষজনক রায়ের আশায় সরকার, বিদেশি গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারের অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি বাস্তবায়ন সম্ভব, চলছে ইন্টারনেট পুনঃস্থাপনের কাজ। দুর্বৃত্তদের ধ্বংসলীলার চিহ্ন বহাল করছে সেতু ভবন, বিআরটিএ থেকে গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: দুর্বৃত্তায়নের বলয়ে নিজস্বতা হারিয়েছে প্রতিবাদের ভাষা, পরিণত হয়েছে শব্দ সহিংসতায়। কোটা ইস্যুতে কয়েকদিন ধরে চলা সহিংসতার পর আজ অনেকটাই বদলে গেছে রাজধানীর চিত্র। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, চলছে তল্লাশি। এমন পরিস্থিতিতে স্বস্তি ফিরেছে জনমনে। মেহেদী হাসানের রিপোর্ট। অগ্নিসন্ত্রাস, সহিংসতা প্রতিরোধ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় শুক্রবার মধ্যরাত থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থায় দেখা যায় সেনা সদস্যদের, চলছে তল্লাশিও। গত কয়েকদিনের সহিংসতার পর সেনাবাহিনীকে মাঠে নামানোয় জনমনে ফিরেছে স্বস্তি। মোটামুটি এখন আগের চেয়ে মোটামুটি এখন পরিস্থিতি একটু শান্তি বোঝা যাচ্ছে, আগের চেয়ে আর কি। মানে গত দুদিন যে পরিস্থিতি ছিল, এখন মোটামুটি শান্তি বোঝা। সৃষ্টি হলে আমাদের জন্য ভালো। আমরা তো দেশের হাহাকার, ঝলগাঝাটি, মারামারি এটা আমরা কেউ চাই না। আমরা সাধারণ মানুষ চাই শান্তিতে দেশটা চলুক, আমরাও শান্তিতে থাকি। এদিকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না কেউ। অতি প্রয়োজনে বাইরে আসলেও যানবাহন না পেয়ে পড়েছেন বিপাকে। গাড়িগুলো চলে না, রোডঘাট বন্ধ, চলাফেরায় কষ্ট, আমাদের দোকানে পরে যেতে পারি না। খ্যাপ তো নাই, মানুষের জন্য বডি কেসে খ্যাপ নেই, খ্যাপ বাইরে না। বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার যানবাহন, এতে করে বেশ বিপাকে পরিবহন শ্রমিকরা। এখন বাড়ি যাব না এখন থাকবো, কোনো ঠিক ঠিকানা পাইতেছি না। এখন পরবর্তী খবর অপেক্ষায় আছে আর কি, মেসে মোবাইলে অপেক্ষায় আছে। এমন অবস্থা আছে, মনে করেন বিকাশে টাকা তুলবো সেই অবস্থাও নাই। এখন যাওয়ার তো পরিস্থিতি দেখতে পারতেছি না, যে বিভিন্ন গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ। এখন কিভাবে যাবো সেটাই চিন্তা করতেছি। গাড়ি চললে একটু সামনে গেলে গাড়ি ভেঙে দেয়, কারণ আমগুলো বাঁচানোর মতো কোনো লোক না, আমরা বেকারও, খাইতে পারি না, বইতে পারি না। গাড়ি চাকা গুললে আমার ড্রাইভারটা বাইরে সবাই খাইবে। এখন দেখেন এই গাড়িটা কালকে 4টা দিন ধরে বসে রেখে গেছি, এখানে টাইমে তো আরও গাড়ি আছে, এখানে আমার 4-5টা গাড়ি প্রায় 4 দিন ধরে আতঙ্কের ভিতরে। কে যাইবে? দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই আশা করছেন সবাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আগামীকাল কোটা নিয়ে আপিল বিভাগে মামলার শুনানি। কোটা নিয়ে হাইকোর্টের পুরো রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। কারফিউ থাকায় 9টার পরিবর্তে সকাল 10টায় বসবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শনিবার দুপুরে সরকারি বাসভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে শুনানিকে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। গত 5 জুন হাইকোর্ট কোটা বহাল রেখে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করে রাষ্ট্রপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। কোটা নিয়ে চলমান আন্দোলন প্রশমন করতে সরকার 7 আগস্টের লিপ্ট আপিল শুনানি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে রোববার কারফিউ থাকায় সুপ্রিম কোর্ট 9টার পরিবর্তে 10টায় শুনানির কথা জানায় রাষ্ট্রপক্ষ। সেই কার্যতালিকার 3 নম্বর ক্রমিকে এটা আসছে এবং এটা শুনানির জন্য আসে। এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট সকাল 9টার থেকে বসে, কিন্তু যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, তো 10টার পরে কোর্ট বসবে এবং আশা করছি 10টার পরে এটা শুনানি আরম্ভ হবে। মূল কথা হচ্ছে যে এটা সরকারের পলিসি ডিসিশন, এটা সরকার করতে পারে, এইখানে আদালতের বিচার্য বিষয় না। এই কারণে এটা হাইকোর্টের রায়টা আইনের দৃষ্টিতে অচল বিধায় এটা বাতিল করা
জন্য আমরা আবেদন করব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব আদালত 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। আগামীকাল শুনানি ঘিরে আজকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীকালও নেওয়া হবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অধস্তন আদালত আগামীকাল সকাল 10টা হতে দুপুর 1:15 পর্যন্ত খোলা থাকবে। এদিকে রোববারের শুনানিকে কেন্দ্র করে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার বিষয়ে আদালত সন্তোষজনক রায় দেবেন বলে আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এদিকে বিদেশি গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারের অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ বিষয়ে কাল মিশন প্রধানদের সাথে বৈঠক করবে মন্ত্রণালয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বিএনপি জামাতের ধ্বংসযজ্ঞ মোকাবিলায় মোতায়েন হয়েছে সেনাবাহিনী। কারফিউ জারির কারণে মানুষের সাময়িক কষ্ট দুর্ভোগ হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আইন শৃঙ্খলা বাহিনীর আইন প্রয়োগকারী সংস্থা এই বিশেষ ব্যবস্থা শিথিল করা। রবিবার আদালতে চাকরিতে কোটার বিষয়ে শিক্ষার্থীরা সন্তোষজনক রায় পাবে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনায় শিক্ষার্থীদের দাবির বিষয়টি অন্তর্ভুক্ত হবে এবং শিক্ষার্থীদের নিকট গ্রহণযোগ্য একটি রায়ের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু মীমাংসা। ধৈর্য ধারণ করতে বলবো শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, কোটা আন্দোলনের বিষয়ে ভুল খবর প্রচার করছে বিদেশি গণমাধ্যম। সে বিষয়ে তাদের দেয়া হচ্ছে কড়া বার্তা। আমরা সমস্ত ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে এই ধরনের ডিস্টর্টেড এবং রং নিউজ পাবলিশ না করে এবং ভেরিফাই করে নিউজ যাতে পাবলিশ করে। বিদেশি মিশনগুলোকেও সতর্ক করতে রবিবার তাদের সাথে বিশেষ বৈঠকের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। ডিপ্লোম্যাটিক কোর নিয়ে আমরা বসবো, তাদের একটা ব্রিফিং আমরা দিব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগ করে ইন্টারনেট সচল করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর তেজগাঁওয়ে সন্ত্রাসীদের দ্বারা অগ্নিকাণ্ডের শিকার একটি ডাকঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। পুরো জায়গায় ফাইবার পুড়িয়ে দিয়েছে, কেটেছে, সারা দেশেই তো তছনছ করে দিয়েছে। ঢাকার কত কিলোমিটার যে আপনার তারগুলো পুড়িয়ে দিয়েছে কোনো হিসাব নাই। কিছুটা ধৈর্যের সাথে আমি সবাইকে অপেক্ষা করার জন্য বলবো। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আমাদের মোবাইলের 4G নেটওয়ার্কটা যাতে চালু করা যায়, ইন্টারনেটটা যাতে চালু করা যায় যত দ্রুত। 56 থেকে 5% নামিয়ে কোটা সংস্কার এবং এ নিয়ে সংসদে আইন পাস সহ 8টি দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। 5 জুন মুক্তিযোদ্ধা সন্তানদের রিট আবেদনের প্রেক্ষিতে কোটা বহাল রায় দেয় আপিল বিভাগ। জুলাই মাসের শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় আন্দোলন। শুক্রবার রাতভর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে
ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন সম্ভব। দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা তিনজনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানে সরকার সবসময় আন্তরিক বলেও জানান আইনমন্ত্রী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার নিয়ে সবাই মোটামুটি একমত। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে আন্দোলনের নামে ভাঙচুর, জ্বালাও পোড়াও মেনে নেননি কেউই। শিক্ষার্থীদের আন্দোলনকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল বিএনপি জামাত চক্র। দেশকে অস্থিতিশীল করতে তাদের অপচেষ্টার কোনো ঘাটতি ছিল না। এরই অংশ হিসেবে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয়, চেষ্টা হয় দেশে গৃহযুদ্ধ বাঁধানোরও। এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা। মফিউর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার নিয়ে সারা দেশে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। এতে একমত প্রকাশ করেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকেই। তবে হঠাৎ করেই সহিংসতার রূপ নেয় আন্দোলন, যা সমর্থন করেনি কেউই। ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি যৌক্তিক। তাদের এই আন্দোলনের ভেতর বিএনপি জামাত অনুপ্রবেশ করে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর অপচেষ্টা করেছিল। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার করেছি, স্পষ্টভাবে আমরা বলেছি কোটা সংস্কার আন্দোলন এটা যৌক্তিক, কোটা সংস্কার করতে হবে এবং ছাত্ররা একটা ন্যায়সঙ্গত আন্দোলন শুরু করেছিল। কিন্তু এভাবে জামাত বিএনপি এটাকে অনুপ্রবেশ ঘটিয়ে অতীতের মতন দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বাঁধাবার জন্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এটা কোনোভাবে আমরা সমর্থন করতে পারি না। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুনতাসির মামুন বলেন, সরকার বিরোধীরা গণ আন্দোলন করতে না পেরে শিক্ষার্থীদের ওপর ভর করেছে। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে এই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টায়ার পোড়াতে পারে, কিন্তু তারা বিটিভির আর্কাইভস, যেটা আমাদের ইতিহাসের জন্য মূল্যবান, পুড়িয়ে দেবে, ইন্টারনেট পুড়িয়ে দেবে, এতগুলি স্থাপনা পুড়িয়ে দেবে। এটা তো রাজনৈতিক শক্তি যদি না থাকে তাহলে এটা করা সম্ভব না। কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে আনা জরুরি বলে মনে করছেন সবাই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোটা আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেতু ভবন এবং বিআরটিএ সদর দপ্তর। সরকারি গুরুত্বপূর্ণ এই দুই স্থাপনার 7টি যানবাহন পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ন্যাক্কারজনকভাবে লুটপাট করেছে রাষ্ট্রীয় দলিল, দস্তাবেজ সহ ল্যাপটপ, কম্পিউটার। ওদের তাণ্ডব থেকে রেহাই পায়নি অফিসের ফ্রিজ, ফার্নিচারও। ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা দায়ের করেছে প্রতিষ্ঠান দুটি। আদিত্য মামুনের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনকারীদের ছদ্মবেশে শত শত দুষ্কৃতিকারীর হামলায় লণ্ডভণ্ড সেতু ভবন। প্রথমে পথচারীদের মোটরসাইকেল ছিনতাই করে পেট্রোল নিয়ে কাপড়ে পেঁচিয়ে মুহুর্মুহু ঢিল ছড়ে ভবনে এবং পার্কিং এরিয়ায়। নিমিষেই আগুনে পুড়ে ভস্ম হয় সেতু ভবনের 55টি গাড়ি। এরপর গেট ভেঙে চলে হামলা, লুটপাট। ছিনতাই করা হয়েছে ফ্রিজ থেকে শুরু করে ফার্নিচার, এসি, ল্যাপটপ, কম্পিউটারও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভবনের কয়েকটি ফ্লোরেও দেয়া হয় আগুন। 55টা যে যানবাহন সেটা তো পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এর মধ্যে জিপ, যেটা এসইউভি রয়েছে, পিক আপ, মিনিবাস, মাইক্রোবাস এবং মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যানবাহনই এই জায়গায় রয়েছে। ভবনেরও নিচতলা থেকে শুরু করে আমাদের প্রতিটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, লুট করে নিয়ে গিয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তার তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান সচিব। মামলার জন্য থানায় করা হয়েছে, আর এটা দ্রুততম সময়ের মধ্যে, কারণ কাজ শুরু করতে এটা ভবনটাকে নিরাপত্তার ভিতরে ঢুকতে হবে। আমরা এখন পর্যন্ত যেটা শুধুমাত্র নিচতলার বেসমেন্টটায় যেতে পারছি, কিন্তু উপরে যাওয়ার জন্য যে টেকনিক্যাল একটা ক্লিয়ারেন্স দরকার, আমরা ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স, যেটা গ্যাসের ক্লিয়ারেন্স তারা সাধারণত দিয়ে থাকে, সেটা তারা দিয়েছে। বাকিটা এখন আমাদের দ্রুততম সময়ের মধ্যেই কমে।
একই রকম তাণ্ডব চালানো হয়েছে সেতু ভবন লাগোয়া বিআরটিএ ভবনেও। আগে থেকেই ওত পেতে থাকা হামলাকারীরা প্রথমেই চড়াও হয় সিসিটিভি সেন্টারে। সার্ভার ডাটা সেন্টার রক্ষা পেলেও আগুনে ছাই হয়ে গেছে ফ্লোরে ফ্লোরে থাকা গুরুত্বপূর্ণ সব দলিল। সারা বাংলাদেশের এই যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি প্রাণকেন্দ্র আমাদের যে মূল ডেটা সেন্টার এখানে অবস্থিত। অগ্নিকাণ্ডটা কিন্তু নিচতলায় তারা দেওয়ার পরে যে উপরতলায় উঠেছে তা কিন্তু না, তারা প্রত্যেক লেভেলে আলাদাভাবে আগুন ধরিয়ে দিয়েছে। অনেক কম্পিউটার, ল্যাপটপ এবং আসবাবপত্র তারা আমাদের কর্মচারীদের আঘাত করে তারা লুট করে নিয়ে গেছে। বেজমেন্টে থাকা গাড়িও পুড়িয়ে দিয়েছে নৃশংস হামলাকারীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় আরও গুরুত্বপূর্ণ মালামাল। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিবাদের ভাষা প্রতিহিংসা নয়, ন্যায্য পাওনা অধিকার আদায়ের দাবিও অযৌক্তিক নয়। তবে দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের অধিকার হরণ কিংবা ভোগান্তিও কাম্য নয়। আবার স্লোগানের নামে গালাগালি কিংবা অস্ত্রের মহড়া প্রতিবাদের ভাষা নয়, বরং এটি ঘৃণা, সহিংসতা ছড়ায়। প্রতিবাদের ভাষা ও মানুষের দুর্ভোগ নিয়ে 21 স্পেশালে আকবর হোসেন সুমনের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব, জানাচ্ছেন আশরাফ শুভ। বিশ্বের আকর্ষণীয় গণতান্ত্রিক ও সভ্যতার প্রতীকী প্রতিবাদের ভাষা ছিল মানববন্ধন। কোনো শব্দ নেই, নেই কোনো সরব স্লোগান, নিঃশব্দে সচেতন মানুষের ন্যায়সঙ্গত দাবির প্রদর্শন। প্রতিবাদের সেই নান্দনিক মাধ্যমটিও পরজীবীর মতো বিকশিত হওয়া দুর্বৃত্তায়নের বলয়ে নিজস্বতা হারিয়েছে, পরিণত হয়েছে শব্দ দূষণে, সহিংসতায়। পার্লামেন্ট ভবনে গোলাপ হাতে বিক্ষোভকারীদের অবস্থানে এডওয়ার্ড সেভর ডোনাল্ডসে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। 2003 সালে জর্জিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ, রক্তপাতহীন সে বিপ্লব ঐতিহাসিক দৃষ্টান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হোয়াইট রোজ আন্দোলনও নাৎসি প্রোপাগান্ডা মেশিনে হাতল ধরাতে সক্ষম হয়েছিল। ফরাসি বিপ্লব ও বোহেমিয়ান বিদ্রোহ এনে দিয়েছিল স্বাধীনতা ও গণতন্ত্র। বাঙালির ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, মানবতা, আত্মপরিচয় ও স্বাধীন ভূখণ্ড অর্জনের যৌক্তিক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক দাবি। সময় ও প্রয়োজনগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু কতটুকু বদল হয়েছে প্রতিবাদের ভাষা? যে প্রতিবাদটি একটু নান্দনিক না হয়, সুশৃঙ্খল না হয়, যুক্তিপূর্ণ না হয় এবং একটা উদ্দেশ্য প্রণোদিত না হয়, সেটি কিন্তু প্রতিবাদের ভাষা আর থাকে না, সেটা আক্রমণাত্মক ভাষা হয়ে দাঁড়ায় এবং সেটা সঙ্গত কারণেই তার গ্রহণযোগ্যতা হারায়। বহুমুখী ইস্যুতে সাম্প্রতিক আন্দোলনে সমাজের সাধারণ মানুষের স্বার্থ ও অংশগ্রহণ কতটুকু? দাবি আদায়ের নামে ভোগান্তির মাত্রাও কি সহনশীল? আন্দোলন করছে যারা, এই গণতন্ত্র ব্যাহত করতে চায় যারা, এই স্বাধীন বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না যারা, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, আজকে তারা সমষ্টিগতভাবে সব কিছুতেই বিরোধিতা করে দেশকে অকার্যকর বাংলাদেশ করতে চায়। প্রতিবাদ কৌশলে হতে পারে, সমঝোতায়ও হতে পারে। মানুষের দুর্ভোগেই তৈরি হয় তিক্ততা। বদল হোক প্রতিবাদের ভাষা। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। চলমান সহিংসতা দ্রুত বন্ধ হওয়া জরুরি বলছেন রপ্তানিকারকরা। তাদের আশঙ্কা, এমন পরিস্থিতি চলতে থাকলে বিদেশি ক্রয়াদেশ কমে যেতে পারে। এদিকে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে নিত্যপণ্যের দাম বাড়ারও শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন তারা। তহিদুর রহমানের রিপোর্ট। কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে ছাত্ররা আন্দোলন শুরু করলেও এখন এতে ঢুকে গেছে তৃতীয় পক্ষ। কয়েকদিন ধরেই ব্যাহত আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, শিল্পের কাঁচামাল যোগান ও উৎপাদিত পণ্য বন্দরে পাঠানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পাশাপাশি আর্থিক সেবাও বন্ধ। সব মিলিয়ে রপ্তানি বাণিজ্য নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। ক্লায়েন্টদের সাথে যখন আমি কমিউনিকেশন লেস হয়ে যাব, তখন আমাদের যে অর্ডার নিয়ে নেগোসিয়েশন, কথাবার্তা, এগুলি সব বন্ধ হয়ে যায় এবং তারা যখন আমাকে খুঁজে পাবে না, তখন অর্ডারগুলি অন্য দেশে শিফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হলো এই গত কয়েকদিনের সিচুয়েশনে আমাদের ইন্টারনাল যে মুভমেন্ট, সেগুলি বন্ধ। ফলে আমার যে
উৎপাদনের জন্য যে এখান থেকে ওখান থেকে আমার অ্যাক্সেসরিজ র মেটেরিয়াল আনতে হয়, সেগুলি আমি কিন্তু আনতে পারিনি। সার্বিক সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। তা না হলে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কাও তাদের। সাপ্লাই চেইন পুরো ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে বহুলাংশে। সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হলে যেমন কালকে মুরগি দিয়ে 170, 180, 190 করে কিনতে হয়েছে। তো এটা তো আজকে হয়তো আরো খারাপের দিকে গেল। তো এইগুলো মানে আমরা যেটা বলি কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে আরো মুদ্রাস্ফীতি থেকে বাড়িয়ে ফেলতেছে, জনজীবন আরো দুর্বিষহ হবে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এই পরিস্থিতি যত বেশি লম্বা দীর্ঘায়িত হবে ততই বেশি অর্থনীতি ক্ষতিগ্রস্ত। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, জনজীবন ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না এবং সবকিছু মিলিয়েই একটা অচল অবস্থা, সার্বিক অচল অবস্থা হবে। অর্থনীতি তার বাইরে না। কাজে দ্রুত সমাধান হচ্ছে একমাত্র উপায় এবং সেটা রাজনৈতিক সমাধানই দরকার। এদিকে আর্থিক লেনদেন ও বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ স্বাভাবিক রাখতে ইন্টারনেট সেবার ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো দ্রুত মেরামতের কথা বলছেন তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কোচা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় শ্রমজীবী মানুষের আয় রোজগার বন্ধ হওয়ার পথে। রাজধানীর পাইকারি বাজারগুলোতে ভাটা পড়েছে নিত্যপণ্যের সরবরাহে। এতে এসব বাজার কেন্দ্রিক অনেক শ্রমজীবী হয়ে পড়েছেন বেকার। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। এই রিক্সা চালক যাত্রীর অভাবে খালি রিক্সা নিয়ে যাচ্ছেন এদিক সেদিক। যে অবস্থা পরিস্থিতি, না খাওয়া মরতে হবে দাদা, মানে নিজের পেটটাও চলা মানে খুব কষ্ট হয়ে যাইতেছে গাড়ি। কারওয়ান বাজার এলাকার চিত্র এটি। দিনরাত কর্মব্যস্ত এই বাজার এখন অনেকটাই ফাঁকা। ঢাকার বাইরে থেকে আসতে পারছে না নিত্যপণ্য। এই গন্ডগোলে বাস আইই না, গাড়ি ডরে গাড়ি ছাড়ে না। তো এই মাছ পরশু দিনের মাছ আমরা ব্যস্ত আছি। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা নেই, বিক্রি না হয় পচে যাচ্ছে ফল। মাল কিনে রাখছি, পয়সা যায়, মাল বেচতে পারতেছি না। প্রায় 1-1.5 লাখ টাকায় আন্দোলন হইতে নষ্ট হয়েছে, লস ব্যবসায়। বেচা কিনা তো না হলে তো আমরা চলা পারি না। মাল কিনবো, বেচবো, লাভ হবে, চলতে পারবো, কিন্তু মাল কিনে তো বেচা যায় না, লোকজন কম। এই অবস্থায় চললে আমাদের আর 2-1 দিন গেলে হয়তো না খাইয়ে থাকতে হইবে, কারণ আমরা তো দিন হয় না দিন খাওয়ার মতোই পরিস্থিতি। আজকে কামাই করলে খাবো, কামাই না করলে খাওয়া নাই। পাশাপাশি পণ্য পরিবহনের যানবাহনগুলোর বেশিরভাগই বন্ধ। বেকার হয়ে পড়েছেন অনেক ভ্যান চালক। সারা বাংলাদেশেই যাতায়াত করি, কিন্তু বর্তমানে পরিস্থিতির জন্য কোথাও যেতে পারতেছি না। মহাজনরা যদি টিপ না মারে, যারা আমাদের নেয় আর কি ভাড়া চালিত গাড়ি যারা ডাকে আমাদের, ওনারা যদি না ইয়া করতে পারে তাহলে তার আমরা টাকাটা পাই না। আমি গাড়ি চালাই, ভাঙ্গা গাড়ি, যদি 2 দিনে আমার ইনকাম না তো আমার ফেরি তো বন্ধ। কাম কাজ নাই, আর গাড়ি ভাড়া জোগাড় করবো, বাড়িতে যাবো, এই সিস্টেম নাই। পোলাভরের লেখাপড়ার খরচ, আমরা 2 দিন ধরে বসে রয়েছি, 1 টাকাও ইনকাম নাই। মানে আমরা অনেক কষ্টে আছি, দেশের যে অবস্থা, মানে আমরা নিরীহ মানুষ যারা আছি তারা অনেক কষ্টে আছি। আমাকে কষ্ট তো দেখার মানুষ নেই। কষ্টে আছেন দিনে এনে দিন খাওয়া এইসব মানুষ। যে পরিস্থিতি, আমরা কীভাবে চলবো? কাজকর্ম থাকলে কাজকর্ম চলা যায়, কাজকর্ম নাই, কিছু নাই, এ বইয়ে বইয়ে রয়েছি। কিনা বেচা থাকলে সে আমরা একটা খ্যাপটা দিতে পারি, কোনো রকম বসে আছি আর কি, নিজের পেটটা খালি চলতেছে। সহিংসতা ও ভোগান্তি থেকে নিস্তার চান তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর বাংলাদেশের শীতলপাটি সমাদৃত হচ্ছে বিশ্ব দরবারে। অনন্য নকশার স্বাস্থ্যসম্মত এই পাটি যাচ্ছে ইউরোপ আমেরিকায়। চাহিদা বাড়ায় বেশ উচ্ছ্বসিত এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরাও। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গরমে শীতল পরশ দেয়া বাংলার প্রাচীন ঐতিহ্য শীতলপাটি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউইল, চাঁদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চুনিয়াহাটি ও কালিয়াহরিপুর শীতলপাটির গ্রাম বলে পরিচিত। বাড়ির আশপাশে থাকা জমিতে পাটি তৈরির প্রধান উপকরণ বেত চাষ হয়। এখান থেকে বেত সংগ্রহ করে নানা প্রক্রিয়ায় বোনা হয় শীতলপাটি। উঠান ও বারান্দায় হরেক নকশায় পাটি বুননে ব্যস্ত গ্রামের নারী পুরুষরা। বর্তমানে প্রতি পাটি পাইকারি বিক্রি হচ্ছে 1 থেকে 1,500 টাকা। তবে মজুরি বাদে তেমন মুনাফা থাকছে না বলছেন কারিগররা।
প্রতি পাটি হিসাব করলে পরে 300 টাকা একটা পাটি বেতের দাম পড়ে। সব মিলে মনে করেন যে 850 টাকার মতো 900 টাকার মতো পড়ে। স্থানীয় 1.5 শতাধিক মানুষের প্রধান পেশা শীতলপাটি ব্যবসা ও বুনন। দ্রব্যমূল্য বিবেচনায় মজুরি কম হওয়ায় অসন্তুষ্ট তারা। বেতি তোলা দেয়, তারপরে আমরা ওই ভিজা থুই জলের মধ্যে, ভিজা থুইয়া সেদ্ধ করি, শুকাই, তারপরে রং করি। 3 দিনে 220 টাকা হয়। এরা কি আর পোষায়? এখন পয়সা থাকা হিসাবে কাজ করি। গরম বেশি পড়ায় শীতলপাটির চাহিদা বেড়েছে বলে জানান কারিগররা। 40-50 ঘরের শীতলপাটির সাথে কাজে নিয়োজিত আছি। ওই প্রতিদিন 20-50 পিস পাটি তৈরি হয়। পাটি ব্যবসায়ীরা জানান বর্তমানে ইউরোপ আমেরিকায় যাচ্ছে শীতলপাটি। বিএডিপির মাধ্যমে আমাদের 2-3টা ট্রেনিং দিতে, এই ট্রেনিং এ পাটির মানটা একটু উন্নত করাতে আমাদের চাহিদাটা বেড়ে গেছে, এই পাটির মানটা বেড়ে গেছে। এ খাতের উন্নয়নে সহায়তা দেওয়ার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ওনাদেরকে আমি সহজ শর্তে যে কোনো সুবিধা দিতে আমি রাজি আছি। 2017 সালে ইউনেস্কোর স্বীকৃতির পর বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে বাংলাদেশের শীতলপাটি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে নারী এশিয়া কাপে রোববারও রয়েছে 2টি খেলা। দুপুর 2:30টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ভারত। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:30টায় নেপাল পাকিস্তান লড়াই। প্রথম ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হেরেছে পাকিস্তানি মেয়েরা। অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে দারুণ জয়ে এশিয়া কাপের শুরু করেছে নেপাল। এই ম্যাচে জিতলে পরের পর্বের দিকে বেশ খানিকটা এগিয়ে যাবে হিমালয় কন্যারা। এদিকে আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানি মেয়েদের। অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় মেয়েরা। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আরব আমিরাতকে হারিয়ে সেই স্বপ্ন আরও মসৃণ করতে চায় হারমানপ্রীত কৌরের দল। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানী সহ সারা দেশে সেনা টহল, চলছে তল্লাশি, স্বস্তিতে সাধারণ মানুষ। কোটা নিয়ে আদালতের শুনানি কাল, হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। সন্তোষজনক রায়ের আশায় সরকার, বিদেশি গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারের অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি বাস্তবায়ন সম্ভব, চলছে ইন্টারনেট পুনঃস্থাপনের কাজ। দুর্বৃত্তদের ধ্বংসলীলার চিহ্ন বহন করছে সেতু ভবন, বিআরটিএ থেকে গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।